তার এই স্টাফরুমের মধ্যে সীমাবদ্ধতা। যাই হোক, তিনি টিচার হলেও তিনি এক সপ্তাহ পর কানাডা চলে যাবেন। আপাতত সে এই শহরে তার বোনের বাড়িতে উঠেছেন, এখানে কিছুদিন থাকবেন। পরের দৃশ্যে আমরা সিনকে দেখতে পাই, সে নিচতলার ওই জায়গাটার দিকে তাকিয়েছিল। তখন সেখানে একটি মেয়ে হুট করে এসে তাকে বলছে, তুমি প্রমাণ খুঁজছো তাই না? শোনো, সানা আত্মহত্যা করার মতো মেয়ে না। আজ তো নাম কেউ স্কুলে আসেনি, এটা অন্য কিছু, তুমি বুঝতে পারছো না? সিন জিজ্ঞাসা করে, তুমি আবার কে? মেয়েটি তখন তাকে জানায়, আমার নাম হচ্ছে সুহা, আমি ক্লাস 5-এ পড়ি। তারপর সে আরো কথা বলতে থাকে। তারপর সে বলে, ধরে নিচ্ছি এটা হচ্ছে কোনো খুন নয়, এটা একটা আত্মহত্যা, কিন্তু সবচেয়ে বেশি সন্দেহজনক কি হবে তার কাছের মানুষরা, এমনকি তুমিও হতে পারো। সিন তাকে জানায় সানা এখনো জীবিত আছে, সে মারা যায়নি। সেখান দিয়ে একটা ছেলে হেঁটে যাওয়ার সময় তখন সিন তার চশমাটা টান দিয়ে নিয়ে নেয় এবং সে পরে দেখে এটা কি সেই চশমা কিনা। কিন্তু সিন দেখতে পায় এটা সেই চশমা না, এটা একটা নর্মাল চশমা। অন্যদিকে এই চশমাটি ছিল সানের টেবিলে। সান চশমাটি হাতে নিয়ে ম্যাডাম লি কে জিজ্ঞাসা করে, এই চশমাটি কার? আমার টেবিলে পেয়েছি। ম্যাডাম লি জানায়, এটা তোমারই হবে, তুমি লাগিয়ে নাও, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগবে। সান যখন চশমাটি চোখে পড়ে তখন সে দেখতে পায় সেই লাইনগুলো সবার মাথার। সেখানে তখন অফিসার হান আসলে সান তার মাথার লাইনগুলো দেখলে একদম অবাক হয়ে যায়। পরে হান মিস লি কে জিজ্ঞাসা করে, তুমি কি মনে করো যে সানা আত্মহত্যা করেছে? ও যদি আত্মহত্যা করতে চাইতো তাহলে তো সে বাড়িতেও করতে পারতো। তারপর মিস লি তাকে বলে, যদি এখানে আমার কিছু করার থাকে তাহলে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। তখন হান তাকে জানায় যে ছাত্রীটা সানাকে ডিস্টার্ব করতো সেই ছাত্রীটা কোথায়। মিস লি তাকে জানায় যে নামকিউ নামে ওই মেয়েটি এখন নিখোঁজ হয়ে গেছে। হান তারপর মিস লি কে সানার বয়ফ্রেন্ডের ছবি দেখে বলে, দেখুন তো আপনি একে চেনেন কিনা? আমি আজকে ওর ব্যাগে এটা পেয়েছি, মনে হচ্ছে ঘটনাটা ঘটার আগে এই ছবিটি তোলা হয়েছে। তারপর হান ওই ছেলেটির সাথে দেখা করতে আসে এবং তাকে বলে, তুমি কি জিয়ন? তুমি কি সানাকে চেনো? সানার সাথে তোমার সম্পর্কটা কি? তারপর জিয়ন তাকে বলে, আমার সাথে সানার কোনো সম্পর্ক নেই। তখন হান তাকে বলে, তাহলে যখন সম্পর্ক নেই তাহলে কালকে তুমি ওর সাথে ডেটিং এ কেন গিয়েছিলে? তখন জিয়ন তাকে বলে, আমাকে ও জোর করে নিয়ে গেছিল, আমি এরকম ব্যবহার দেখে একটু অবাকই হয়ে গেছিলাম। সে সবার সাথে হুট করে মিশতে শুরু করলো, অথচ কিছুদিন আগে সে এতটাই ভীত ছিল যে সে কারোর সাথে কথাও বলতো না। আমি শুধু আগ্রহ দেখে তার সাথে গিয়েছিলাম। হান তারপর বলে, তোমরা ওই হোটেলে কি করেছিলে? জিয়ন বলে, আমরা কিছুক্ষণ কথা বললাম, তারপর সে আমাকে একটা কিস করলো। তারপর হান তাকে জিজ্ঞাসা করে, তারপর কি হলো? তখন সে বলে, আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, হঠাৎ সে বলল তার নাকি কিছু একটা হারিয়ে গেছে, আর সে সেখান থেকে চলে গেল। রাত্রে হান সিসি ক্যামেরার দিকে তাকিয়ে জিয়ন ও সানার ঘোরাঘুরির দৃশ্য দেখছিল। হঠাৎ করে হান নামকিউকে সেই রাস্তা দিয়ে যেতে দেখে। নামকিউ একটি পার্কের রাস্তা দিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর হান সেই সিসি ক্যামেরার সিগন্যাল হারিয়ে ফেলে। ওইদিকে টিচার সানও তার চশমা দিয়ে সে তার জামাইবাবুর সব লাইনগুলো দেখতে পাচ্ছিল। তারপর সান তাকে বলে, আমি হঠাৎ করে আপনাদের বাড়ি চলে আসলাম, তার জন্য আমি অনেক দুঃখিত। তখন তার জামাইবাবু বলে, এত ফর্মালিটি করার কিছু নেই, তুমি আসতেই পারো, তুমি তো আমার শালাবাবু হও তাই না? তখন তার জামাইবাবু তাকে বলে, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাকি বিয়ে ভেঙে গেছে। সান জানায়, আমরা দুজনকে খুবই ভালোবাসতাম, কিন্তু আমি আমার বন্ধুর বিছানায় তাকে দেখেছি। তখন তার জামাইবাবু তাকে বলে, তুমি একদম ভালো কাজ করেছো, কারণ বিয়ের আগে জানা উচিত কার সাথে কার সম্পর্ক রয়েছে। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা শালাবাবু, তুমি স্কুলে কোন সাবজেক্ট নিয়ে পড়াও? তখন সে বলে যে আমি ইংলিশ নিয়ে পড়াই। তখন সে দেখতে পাচ্ছিল যে তার জামাইবাবুর মাথার লাইনের একটা লাইন 4 নম্বর ফ্ল্যাটের দিকে যাচ্ছে, মানে এখানে তার একটা গার্লফ্রেন্ড রয়েছে। সে যখন 4র্থ ফ্লোরে নামতে চায় তখন তার জামাইবাবু তাকে টেনে নেয়। তখন সে বলে, আচ্ছা তুমি যাচ্ছ কোথায়? তুমি মনে হয় ড্রিঙ্ক করে হুঁশ হারিয়ে ফেলেছো। পরের দৃশ্যে আমাদের হানকে দেখানো হয়, সে এক অফিসারের সাথে তর্ক করছিল, কারণ সেই অফিসার তাকে সানার বিষয়ে তদন্ত করতে দিচ্ছিল না। ওই অফিসার তখন তাকে বলে যে যেখানে হসপিটালের ডাক্তার তাকে বলে দিয়েছে সানার আঘাতের পেছনে কোনো তৃতীয় ব্যক্তির হাত নেই, সেখানে তদন্ত করার কি আছে? হান তখন সানার ফোনে লক খোলার চেষ্টা করছিল। তখন সাইড দিয়ে ডংজিন তাকে বলে যে মেয়েদের মন আর মেয়েদের ফোন খোলা বড় মুশকিল। পরের দৃশ্যে সান তার বোনের সাথে শপিং এ গিয়েছিল, তারা খুব মজা করেছে। তারপর সে দেখতে পায় যে সেখানে কেউ একটা পার্সেল 5 তলার বিল্ডিং এ রেখে গেছে। সান দেখতে পায় এই পার্সেলটি 4 তলায় যাওয়ার কথা ছিল, কেউ যেন ভুল করে 5 তলায় রেখে গেছে, তাই সে পার্সেলটি নিয়ে 4 তলায় দিতে যায়। সান তখন মনে মনে ভাবছিল যে আমার জামাইবাবু যে মেয়েটার সাথে সম্পর্কে আছে তার সাথে দেখা হবে কিনা, কিন্তু সে তখন গিয়ে দেখে যে ওই মেয়েটি অন্য একটা ছেলের সাথে শপিং করে বাড়ি ফিরছে। আর আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে মিজং। খেতে বসে তখন সান জিজ্ঞাসা করে তার জামাইবাবু কোথায়। তখন তার বোন তাকে জানায় যে তোমার জামাইবাবু 3 দিনের জন্য একটা বিজনেসের কাজে বাইরে গেছে। তখন সান তার বোনকে জিজ্ঞাসা করে, তুমি এই বিবাহিত জীবনে খুশি? তখন তার বোন উত্তর দেয় যে সবাই যেমন খুশি থাকে আমিও তেমনই খুশি। স্কুলের তখন স্টাফ রুমে সব টিচাররা মিলে নামকিউ এবং জিনের এই ছবিটি দেখছিল। কে যেন স্কুলের ওয়েবসাইটে এই ফটোটি পোস্ট করেছে। তখন সব টিচাররা মিলে বলাবলি করছিল যে আমরা তো ভাবতেই পারিনি যে এটা টিচার জিন হবে আর ওটা নামকিউ হবে। আর ব্যাপারটা রীতিমতো স্কুলে ভাইরাল হয়ে যায়। পরে আমরা একটা ক্রাইম সিন দেখতে পাই, সেখানে জিনের লাশ দেখতে পাওয়া যায়। সেখানে সুসাইড নোটে জিন লিখেছেন, আমি ওয়াংসাং স্কুলের একজন কোরিয়ান ভাষার টিচার। গত কিছুদিন আগে আমার এক ছাত্রীর সঙ্গে অনুপযুক্ত সম্পর্কের কারণে এই পথ বেছে নিলাম। আমার পরিবারের জন্য আমার অনেক খারাপ লাগছে। আমি সেই লজ্জা আর অপরাধ বোধে এই পথ বেছে নিয়েছি। আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না, তাই আমি এখানেই আমার প্রাণ ত্যাগ করলাম। তখন হানের সহকারী ডংসিন বলে, স্যার এখানেই এই লাশটি 3 দিন ধরে রয়েছে, আমাদের এটা ময়না তদন্ত করা উচিত। হান তখন তাকে বলে যে তিনি মারা গেছেন 3 দিন আগে, কিন্তু ছবিটি প্রকাশ পেল আজকে, এটা কি যুক্তিযুক্ত? উনি আগেই জানতেন যে এই ছবিটি কেউ না কেউ ফাঁস করবেন, নিশ্চয়ই এর পেছনে অন্য কারোর হাত আছে। তারপর সিংকে সুহা নামের মেয়েটি ক্লাস ক্যাপ্টেনের সাথে খাবার খাওয়াতে নিয়ে যায়। তারপর হান তাকে দেখে এবং তাকে বলে গাড়িতে উঠে আসো, সানার সাথে দেখা করতে যাব। তখন সুহা তাকে আগ বাড়িয়ে জানায়, মিস্টার আপনার সমস্যা কি? আপনি ওর কে হন? এই প্রথমবারের মতন সে তার বন্ধুদের সাথে খেতে যাচ্ছে, আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে পুলিশ ডাকবো। তখন হান তাকে বলে যে তুমি পুলিশের কথা বলছো। তখন সে তার আইডি কার্ডটা বের করে দেখায় আর বলে, এই যে দেখো এখানেই পুলিশ আছে।
গাড়ি নিয়ে যাওয়ার সময় হান শিনকে বলে, তুমি এই বিষয়ে সব জানো, তুমি আমাকে সত্যিটা কেন খুলে বলছো না? ওই দিন রাত্রে সানা কেন স্কুলে ছাদে গেছিল? শিন জানায়, সানার কি চশমাটা পেয়েছো, সেই চশমাটি বার করো, তাহলেই আমি সব বলবো। এটা বলে শিন গাড়ি থেকে নেমে পড়ে। ওইদিকে সান তার জামাইবাবুকে ফলো করে একটা রেস্টুরেন্টের মধ্যে চলে আসে, যেখানে তার জামাইবাবু অন্য একটি মেয়ের সাথে ডেট করতে এসেছিল। তারপর তার জামাইবাবু ওই মেয়েটিকে একটা গিফটের বাক্স দেন। তারপর সান তার জামাইবাবুকে ফোন করে বলে, জামাইবাবু তুমি কোথায় আছো? তিনি জানান, আমি অফিসের একটা মিটিং এ খুব ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব। ওই হোটেলের মধ্যে যখন তার জামাইবাবু বসে ড্রিঙ্ক করছিলেন, তখন কলিং বেলটা বাজে। সে যখন জিজ্ঞাসা করে কে এখানে, তখন সেখান থেকে রিপ্লাই আসে যে রুম সার্ভিস। দেখা যায় সেটা ছিল সান। তারপর সান তার জামাইবাবুর কলার ধরে, তখন তার জামাইবাবু তাকে বলে, শালাবাবু এই ঘটনাটা পুরোটাই একটা মিস আন্ডারস্ট্যান্ডিং। সান বলে, তুমি যা করেছো সেটা আমার বোনের জন্য অনেক ক্ষতিকর। তখন তার জামাইবাবু বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার বোনের কাছে ক্ষমা চাইবো আর এইসব জিনিস বাদ দিয়ে দেবো। সান, তুমি এইসব বিষয়ে কাউকে কিছু বলবে না। সান তখন তাকে জানায়, আজকের ভেতরে এই সব সমস্যার সমাধান করুন, নয়তো তোমার যে কি হবে সেটা আমি নিজেও জানি না। সানের কানাডা যাওয়ার দিন চলে আসে। সে তখন তার সব জিনিসপত্র স্টাফ রুম থেকে নিয়ে আসার সময় সে তখন ভাবছিল যে এই চশমাটা তার ফেলে রাখা উচিত না নিয়ে যাওয়া উচিত। সান তখন সেখানে বসে তার জামাইবাবু যে মেয়েটির সাথে প্রেম করতো সেই মেয়েটির নাম লিখে ইনস্টাগ্রামে সার্চ করতে থাকে। আর সে সেখানে দেখতে পায় তার জামাইবাবু ওই মেয়েটিকে যে নেকলেসটি গিফট করেছিল সে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছে। আরো একটা জিনিস দেখে সান অবাক হয়ে যায়, সেই মেয়েটি একটা আল্ট্রাসোনোগ্রাফির ফটো দিয়ে পোস্ট করে লিখেছে, তোমার সাথে আগামী বছর দেখা হবে। তখন সানের এটা বুঝতে দেরি হয় না যে তার জামাইবাবু যে মেয়েটির সাথে সম্পর্কে আবদ্ধ ছিল তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল না, তারা ছিল স্বামী স্ত্রী। তারপর সান তাড়াতাড়ি করে তার বোনের বাড়িতে পৌঁছায়। সেখানে গিয়ে সে দেখে যে তার জামাইবাবুর গার্লফ্রেন্ডের গাড়িতে কে যেন একজন গাড়ি দিয়ে আঘাত করছে। আর আমরা হয়তো আগেই বলেছিলাম এই মেয়েটির নাম হচ্ছে মিজং। মিজং তখন সবাইকে বলছে, প্লিজ আপনারা আমাকে বাঁচান, উনি আমার গাড়িটা এইভাবে ভাঙছেন কেন? সান গিয়ে দেখতে পায় এই কাজটা তার বোনই করেছে। সে তার বোনকে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি ঠিক আছো তো, গাড়ি থেকে বের হও। তখন সেখানে তার জামাইবাবু এসে জিজ্ঞাসা করে এখানে হচ্ছেটা কি, কিন্তু মিজং এখানে নাটক করে তাকে ভাই বলে ডাকে আর বলে, উনি দেখো আমার গাড়িটা কি করেছে। সান তারপরে তার জামাইবাবুকে ধরে মারতে শুরু করেন আর বলে, তুমি কি আদৌ মানুষ? তারপর তার বোন তাকে বলে, ওকে মেরো না। তারপর ওর জামাইবাবু মিজংকে ধরে ধরে ঘরের ভেতরে নিয়ে যেতে থাকে। তখন সানের বোন অনেক দুঃখ কষ্ট নিয়ে বলতে থাকে যে এ আমার স্বামী নয়, ওই মিজংই ওর আসল স্ত্রী, ও সারা জীবন আমাকে ব্যবহার করেই এসছে, এখানে এসছে, সে হয়তো ভয় পেয়ে গেছে যে আমি তার অনাগত সন্তানকে মেরে ফেলবো। সে গাড়িতে উঠে ভাবতে থাকে, আসলেই আমি তার আসল স্ত্রী নই, আমি কখনোই তার ভালোবাসা পাই। পরের দৃশ্যে হানকে দেখতে পাই। হান তখন শিনের কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে, সানা যে চশমা পরতো আর তুমি যে চশমার কথা বলেছিলে এটা কি সেই চশমা, আর তুমি এই চশমা পরলে কি দেখতে পাও? শিন জানায় লাল রঙের লাইনগুলো দেখতে পাই। শিন হানকে জানায় যে এটা হলো এমন এক চশমা, এটা পরলে দেখা যায় কে কার সাথে রিলেশনশিপে আছে। হান তখন তাকে বলে, এর জন্যই তুমি সবসময় সানগ্লাস পরে থাকো, তুমি নিশ্চয়ই কঠিনভাবে জীবনযাপন করছো। পরের দৃশ্যে আমরা দেখি শিন সানার সাথে হসপিটালে দেখা করতে এসেছিল। সে এসে দেখে কি সানার যে লাইনটা ছিল সেটি আস্তে আস্তে মিশে যাচ্ছে। এই লাইনগুলো মিলিয়ে যাওয়ার মানে হচ্ছে যে যখন সে মারা যায় অথবা তার ভালোবাসার মানুষটি মারা যায়। আর এই ভয়ঙ্কর স্বপ্নটি দেখেই সে ক্লাসের মধ্যে জেগে ওঠে। ম্যাডাম তাকে বলে যে ক্লাসের মধ্যে ঘুমালে চলবে না। পরের দৃশ্যে আমরা এই মানবক নামে টিচারকে দেখতে পাই। তিনি শুধুমাত্র স্কুলের একজন স্টাফ ছিলেন। তখন দেখা যায় এই টিচারটি মানবককে ধমকাচ্ছিলেন কারণ সে ঠিক মতন কাজকর্ম করেনি। তখন আমরা দেখতে পাই টিচারটি যে চশমাটি পড়েছে সেই চশমাটির মাধ্যমে সে ওই লাইনগুলো দেখতে পায়। তার আচরণগুলো ছিল একটু অদ্ভুত। সে স্টাপলারের পিনগুলো চাপ দিয়ে ফেলে দিচ্ছিল। এমনটা করার কোনো মানেই হয় না। খাবার টেবিলে একজন টিচার তাকে বলে যে তোমার বাড়ি হচ্ছে বুলসনে, কিন্তু তোমার কথাবার্তা শুনে মনে হয় না যে তোমার বাড়ি বুলসনে। মানবক জানায়, আমি উচ্চারণ ঠিক করার জন্য প্র্যাকটিস করছি। অন্য টিচার বলে, প্র্যাকটিস করাটা কি খুবই দরকারি? তখন মানবক বলে, আমি একজন বড় অ্যাক্ট্রেস হতে চাই। তার কথা শুনে সবাই একটু অবাক হয়। সেই সময় একজন টিচার বলে, উনি মিউজিক টিচার না, উনি দেখতে অনেক সুন্দর, কিন্তু ওনার কোনো গার্লফ্রেন্ড আছে? পরের দৃশ্যে আমরা দেখতে পাই মানবক একটা পিঙ্ক কালারের উইক লাগিয়ে সে এই হোটেলে এসেছে। আর কাকতালীয়ভাবে এই হোটেলটার নামও ছিল হোটেল মানবক। আর আমরা তখন দেখি যে শিন এই হোটেলেই পার্ট টাইম হিসেবে কাজ করে, যেমন নতুন কেউ আসলে তাকে চাবি দেওয়া, টাকা নেওয়া ইত্যাদি ইত্যাদি এইসব কাজকর্ম করে। ওদিকে হান এবং ডংজিন দুজনা বসে খুনিকে সেটা বের করার চেষ্টা করছিল। তারা এতটাই অকর্মা যে তারা কিছুতেই বের করতে পারছিল না। হান তখন একটা কাজের কথা বলে যে দেখো এই চশমাটিই হচ্ছে মেন, এই চশমাটি পরেই আমার ভাইজি সাহস ফিরে পেয়েছিল। ডংজিন তখন তাকে জিজ্ঞাসা করে, এটা কি তাহলে জাদুর চশমা? হান তখন তাকে বলে যে দাঁড়াও, তোমাকে বলছি বিষয়টা, তুমি এই চশমা পরলে তুমি কার সাথে সম্পর্ক করেছো সেটা তুমি দেখতে পারবে। অপরদিকে তখন শিন তার একটা গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ করছিল। শিন ক্রেডিট কার্ডটা নিতে চাইলে গ্রাহকটি শক্ত করে ধরে রাখে। শিন একটু নার্ভাস হয়ে যায়। সে ভাবছিল যে আসলে এই লোকটি এমন করছে কেন। আসলে সে ছিল সুহা। সে এসেছে ক্লাস ক্যাপ্টেনের সাথে শিনকে সারপ্রাইজ দিতে। শিন তখন তাকে বলে যে তোমরা তো অনেক কম বয়সী, এই হোটেলের অনেক নিয়ম আছে। তখন এই বিচ্ছু মেয়েটি কোনো কথাই শোনে না। তখন তাদেরকে নিয়ে শিন তার নিজের রুমে ঢোকায়। তখন সেখানে মানবক আসে চাবি নিতে। তখন সুহা তাকে বলে, আমি এনাকে যেন কোথায় দেখেছি। ওদিকে মানবক এখানে আসে প্রতিদিন অ্যাক্টিং প্র্যাকটিস করতে। সুহা তখন শিনের বাড়ির সামনে এসে অনেক জোরে চেঁচিয়ে বলতে থাকে, আমি প্রেম করতে চাই। শিন তাকিয়ে দেখে আসলে সুহার কোনো রেখা নেই। সুহা তারপর নিচের দিকে তাকিয়ে মানবককে চিনতে পারে এবং বলে, উনি তো আমাদের স্কুলে স্টাফ রুমে কাজ করে। তারপর শিন ঘরে বসে টিভি দেখছিল। টিভিতে নিউজে দেখে এসে গঙ্গাং এলাকায় এলোপাতারি খুনের ঘটনা ঘটেছে। শিন দেখতে পায় ওই খুনি হাসছিল এবং তার চোখেও জুংমিনের মতন চশমা ছিল। এটা দেখে শিন একটু ভয় পেয়ে যায়। পরের দিন মানবক স্কুলে আসে এবং সে একটি ভায়োলিনের আওয়াজ পায়। তারপর সে চলে যায় মিউজিক টিচারের রুমে। তারপর সে বলে, সুরটা অনেক ভালো ছিল, আপনি চাইলে কেপপ আইডল হতে পারেন। মিউজিক টিচার তখন তাকে বলে, আপনি একজন ভালো অ্যাক্ট্রেস হতে পারবেন। এমন কথা শুনে মানবকের নিজেকে নিয়ে খুব গর্ববোধ হয়। স্কুল ছুটি হলে শিনের কাছে আসে জিহু, ওই যে ক্লাস ক্যাপ্টেন।
সে বলে আজ সুহার কি যেন একটা কাজ পড়ে গেছে, তাই সে চলে গেছে। তারপর জিহু আর শিন আসে এই সুইমিং পুলে। জিহু তারপর শিনকে বলে আমি তোমাকে ফলো করেছি, তুমি এমন জায়গা পছন্দ করো যেখানে মানুষ থাকে না, তুমি কি সাঁতার জানো? শিন জানায় না জানি না। আর এটা বলেই সে সুইমিং পুলে লাফ দেয়। তারপর জিহু ভয় পেয়ে সুইমিং পুলে লাফ দেয়। সে শিনকে বাঁচাতে গেলে শিন হেসে গড়িয়ে পড়ে। তারপর শিন জিহুকে জানায় যে আমি জন্ম থেকেই সবার মাথার উপরে লাইন দেখতে পাই। তারপর শিন তাকে সমস্ত কিছু খুলে বলে। তারপর জিহু তাকে বলে দেখো তো আমার মাথার উপর কোনো লাইন আছে? তখন শিন তাকে বলে না, তোমার মাথার উপর কোনো রেখা নেই, আমারও নেই, এমনকি সুহারও নেই। শিন বলে আমি যা বললাম তুমি কি তা বিশ্বাস করেছো? জিহু বলে হ্যাঁ বিশ্বাস করেছি, কারণ তোমার মিথ্যে কথা বলার কোনো কারণই নেই। রাতে শিন জিহুর কথা অন্যভাবে ভাবছিল, তখন সে আয়নায় দেখতে পায় তার মাথার উপর একটা রেখা উঠে গেছে। সে লজ্জায় তার মুখটা ঢেকে ফেলে। পরের দৃশ্যে মানবককে দেখানো হয়। সে হোটেল মানবককে এসে সে শিনকে বলে আমাকে 206 নম্বর রুমটা দিন। শিন যখন বারান্দা পরিষ্কার করতে আসে তখন সে 206 নম্বর রুম থেকে মানবকের আওয়াজ শুনতে পায়। মানবক তখন আয়নার সামনে দাঁড়িয়ে অভিনয় প্র্যাকটিস করছিল। সে সেখানে চেঁচিয়ে চেঁচিয়ে বলছিল একদিন আমি একজন অনেক বড় সেলিব্রিটি হব, তাই এই কারণেই আমি এই রুমে আসি। একদিন আমি এই রুমে প্র্যাকটিস করতে এসে দেখতে পাই যে এই রুমে একটি চশমা রাখা, আর যেটা দিয়ে আমি জানতে পারি যে কে কার সাথে সম্পর্কে লিপ্ত। আমার এই নিখুঁত দুনিয়া, এখানে আমি নিজেকে রানী বলে মনে করি। তারপর মানবক দেখতে পায় যে এই হোটেলের 205 নম্বর রুমে এসেছে ওই মিউজিক টিচার, যার মাথার উপর ছিল শুধু একটাই রেখা। তিনি যাকে ভালোবাসতেন তার মাথার রেখা আবার অনেকগুলো। তারপর দেখা যায় ওই মেয়েটা কয়েক ঘন্টা পর সেখান থেকে চলে যায়। মানবকের বুঝতে দেরি হয় না, সে শহরে এইভাবে ঘুরে ঘুরে সার্ভিস দেয়। তারপর মানবক নিচে এসে শিনকে জানায় আমি আপনাকে আরো টাকা দিচ্ছি, আমি আগামীকাল পর্যন্ত বুকিং করতে চাই। আগামীকাল যখন মিউজিক টিচারের গার্লফ্রেন্ড আসে তখন মানবক কি করে গ্যাস সিলিন্ডার দিয়ে তার মাথায় আঘাত করে দেয়, আঘাত করে অজ্ঞান করে দেয়, তাকে বেঁধে তার নিজের রুমে আটকে রাখে। আর মানবক তখন ওই মেয়েটির সমস্ত ড্রেস খুলে নিজে পরে নেয়। সে ভাবছিল এই সমস্ত জামাকাপড় পরে সে যদি মিউজিক টিচারের কাছে যায় তাহলে মিউজিক টিচার হয়তো তাকে ভালোবাসবে। তখন সে ওই মেয়েটিকে বলে যে অভিনেত্রী হিসেবে তুমি আমাকে কত নাম্বার দেবে বলো তো? তারপর মানবক আসে মিউজিক টিচারের কাছে। মিউজিক টিচার তখন তাকে বলে তুমি এখানে কি করছো? মানবক তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে তার বসে আনতে চায়, কিন্তু মিউজিক টিচার তাকে বলে তুমি কি পাগল নাকি? মিউজিক টিচার সেখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু মানবক তার হাতে থাকা স্ট্যাপলারটা দিয়ে ছুড়ে মারে। মিউজিক টিচার সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন মানবক তাকে বলে তুমি হয়তো স্ট্যাপলারের কারণে অজ্ঞান হয়ে গেছো, আসলে তা না, আমি তোমার ড্রিঙ্কে কিছু মিশিয়ে দিয়েছিলাম। তারপর সে বলে হ্যাঁ আমি অনেক মানুষের সাথে রাত কাটিয়েছি, কিন্তু তুমি আসার পর থেকে জানি না আমার কি হয়েছে। তারপর মানবক দেখতে পায় টিচারের মাথার নিচ থেকে অনেক রক্ত ঝরছে, ক্রমাগত বেড়েই চলেছে। আসলে মানবক তার হাতে থাকা স্ট্যাপলারটা দিয়ে মিউজিক টিচারকে মেরে ফেলেছে। মানবক তারপরে বাথরুমে বসে স্ট্যাপলার দিয়ে নিজেকে আঘাত করতে থাকে। তারপর সে কিছুক্ষণ পর নিজেকেই মেরে ফেলে। তারপর দেখতে পাই মানবক স্ট্যাপলার দিয়ে নিজেই আত্মহত্যা করেছিল। মানবক যে মেয়েটিকে বেঁধে রেখেছিল সেই মেয়েটি আস্তে আস্তে শিনের সামনে চলে আসে। তারপর সে শিনকে বলে দেখো ওই বজ্জাত মহিলাটি আমাকে কি করেছে। শিন তারপরে মিউজিক টিচারের রুমে এসে হতভম্ব হয়ে যায়। সে এসে দেখে যে মিউজিক টিচার মৃত অবস্থায় রয়েছে।